আচ্ছা মা, এই কলা গাছের পাতাগুলো তো হলুদ রঙের হয়েছে, তাহলে এই গাছে কলা কি রঙের হবে? সেটা তো জানি না রে মা, কলা ধরলেই না সব বোঝা যাবে। আমি এখন কাজে গেলাম রে মা, তুই বাড়িতেই বসে খেলা কর, কেমন? আচ্ছা ঠিক আছে মা, আর তুমি কিন্তু তাড়াতাড়ি বাড়িতে ফিরবে, কেমন? সুখী, আমি খেলনা বিক্রি করতে যাচ্ছি। বাজার থেকে কি কিছু আনতে হবে? তাহলে বাড়ি ফেরার সময় নিয়ে আসতাম। বাবা, আমি বলছি কি, আজ বাজার থেকে বড় একটা ইলিশ মাছ নিয়ে এসো। কি বলছিস এসব মা? জানিস ইলিশ মাছের দাম কত? ইলিশ মাছের দাম অনেক বেশি। আমরা গরিব পাখি হয়ে কি এত দামি মাছ খেতে পারবো? তোর বাবা খেলনা বিক্রি করে যে কটা টাকা পাবে তা দিয়ে তো চাল ডাল কিনতেই চলে যাবে। মারে, তুই মন খারাপ করিস না। আমার কাছে বেশি টাকা হলে তোর জন্য ইলিশ মাছ নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে বাবা। কালু দাদা, কালু দাদা, বাড়িতে আছো? খেলনা বিক্রি করতে যাবে না? আমি তো চলে এসেছি। এসেছিস কবুতর? আমিও তো তৈরি হয়েছি। চল এবার তাহলে যাওয়া যাক। কালু দাদা, আজ বনের উত্তর দিকে যাব। উত্তর দিকে অনেক পাখির বাড়ি আছে, সেখানে গেলে ভালো খেলনা বিক্রি হবে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে উত্তর দিকে যাব। এরপর কালু আর কবুতর গল্প করতে করতে বনের উত্তর দিকে চলে যায়। কবুতর, তুই ওই বাড়িগুলোর দিকে যা, আর আমি এই বাড়িগুলোর দিকে যাচ্ছি। আর যাওয়ার সময় এখানে এসে অপেক্ষা করে দুজনে একসাথে বাড়ি ফিরে যাব। আচ্ছা ঠিক আছে কালু দাদা। খেলনা নিবে? খেলনা? আমার কাছে ছানাদের সব ধরনের খেলনা আছে, নিয়ে যাও নিয়ে যাও। ছোট্ট ছানারা, তাড়াতাড়ি খেলনা নিতে আমার কাছে চলে এসো। আঙ্কেল, আমি খেলনা নিতে চাই, কিন্তু এখন তো মা বাড়িতে নেই, তাই বলি তুমি কি আমাকে বাকিতে খেলনা দিবে? না না, বাকিতে খেলনা দেয়া যাবে না। তোদের বাড়িতে কোনো ফল থাকলে নিয়ে আয়, ফল নিয়ে তোকে খেলনা দিব। আমাদের বাড়িতে কোনো ফল নেই আঙ্কেল, তবে আমাদের একটা কলা গাছ আছে। তুমি কি কলা গাছের পাতা নিয়ে আমাকে খেলনা দিবে? কলার পাতা দিয়ে কেউ কখনো খেলনা দেয় নাকি? কলা পাতা তো আমি বিক্রিও করতে পারবো না, আর খেতেও পারবো না। ভিখারি কোথাকার, খেলনা নিতে পারবি না তো আমার কাছে এসেছিস কেন? যা এখান থেকে, শুধু শুধু সময় নষ্ট করতে এসেছে। আঙ্কেল, কলা পাতা বিক্রি না করতে পারো, কিন্তু রোপণ তো করতে পারবে। আর আমাদের কলা গাছটা হলুদ রঙের গাছ, এই গাছে পাতা রোপণ করলেই গাছ হয়, জানো? কিসব বলছিস? কলা গাছ কখনো হলুদ রঙের হয় নাকি? হ্যাঁ আঙ্কেল, আমি একদম সত্যি বলছি। বিশ্বাস না হলে আমার সাথে বাড়িতে চলো, তাহলে নিজেই দেখতে পারবে। আচ্ছা ঠিক আছে, চল দেখি। এ কি, সত্যি তো কলা গাছটা হলুদ রঙের। এই গাছ তোরা কোথায় পেয়েছিস? আমি জানি না আঙ্কেল, মা যে কোথা থেকে এনেছে, তবে এটা জানি মা একটা কলা পাতা রোপণ করেছিল, আর সেখান থেকে এই গাছটা হয়েছে। গাছটা দেখে মনে হচ্ছে এটা সোনার কলা গাছ, তাই কলা পাতাগুলো সোনার মতো চকচক করছে। কিন্তু যদি সোনার না হয়, তখন তো একে খেলনা দিলে তো আমার লোকসান হয়ে যাবে। তাই আমি স্বর্ণকারকে নিয়ে এসে পরীক্ষা করে দেখে তারপর পুরো গাছটাই নিয়ে যাব। কি ভাবছো আঙ্কেল, এবার কি আমাকে একটা খেলনা দিবে? না না, এখন দিতে পারবো না। বিকেলে আবার আসবো, আর তখনই খেলনা দিয়ে যাব। এসব বলে কালু তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর সেই পথ দিয়ে কবুতর খেলনা নিয়ে উড়ে যেতেই টুকি কবুতরকে দেখে ডাকতে থাকে। আঙ্কেল, ও আঙ্কেল, এদিকে এসো, আমি খেলনা নিব। এদিকে তো কালু দাদার খেলনা নিয়ে আসার কথা ছিল। কালু দাদা কি তোমাদের বাড়িতে আসেনি? এসেছিল আঙ্কেল, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই বলে আমাকে খেলনা
খেলনা দিবে? এ কি, এই কলা গাছটা তো সোনার গাছ, আর সোনার কলা পাতা বিক্রি করলে তো অনেক টাকা পাওয়া যাবে। তাহলে তুমি আমাকে এত দামি জিনিস দিয়ে সামান্য একটা খেলনা নিতে চাইছো কেন? বুঝেছি, তোমার কাছে টাকা নেই, তাই সোনার কলা পাতা দিতে চাইছো। আমার কোনো টাকা লাগবে না, তুমি এই খেলনাটা ফ্রিতেই নিয়ে নাও। মা টুকি, তুই পাখিটার কাছ থেকে ফ্রিতে খেলনা নিচ্ছিস কেন? ওরা তো আমাদের মতো গরিব পাখি, খেলনা বিক্রি করে ওদের সংসার চালায়। তোমাদের বাড়িতে সোনার গাছ থাকতে তোমরা আবার গরিব হবে কেন? মানে, কবুতর দাদা, কি সব বলছো তুমি? কোথায় সোনার গাছ পেলে তুমি? এই কলা গাছটাই তো সোনার গাছ। কেন, তোমরা কি জানো না? না তো দাদা। এজন্যই তোমার মেয়ে আমাকে একটা কলা পাতা দিয়ে খেলনা নিতে চায়, কিন্তু এত দামি জিনিস নিয়ে সামান্য খেলনা দিতে পারবো না বলে ফ্রিতেই দিয়েছি। তা এই গাছটা তুমি কোথায় পেয়েছো? এই গাছটা আমাকে একটা পরী দিয়েছিল। একদিন আমি কাজে যাচ্ছিলাম, তখন দেখি একটা পরী চিৎকার করে সাহায্য চাইছে। আমাকে কেউ সাহায্য করো, আমি যে বড় বিপদে পড়েছি, কেউ আমাকে সাহায্য করো। এ কি পরী, তোমার ডানা তো কাটার সাথে আটকে গেছে। চিন্তা করো না, আমি তোমাকে মুক্ত করছি। তোমাকে অনেক ধন্যবাদ পাখি। তুমি আমাকে সাহায্য না করলে হয়তো আমি ডাইনি পরীর হাতে ধরা পড়ে যেতাম। এই নাও একটি কলা পাতা, এই পাতা মাটিতে পুঁতে দিলেই তোমার ভাগ্যের দরজা খুলে যাবে। আমি এখন আসি, নয়তো ডাইনি পরী এখানে চলে আসবে। তারপর আমি ওই পাতাটা মাটিতে পুঁতে দেই, আর ওই পাতা থেকে এই গাছটা হয়েছে। কিন্তু আমি ভেবেছি এই গাছে অনেক কলা ধরবে, তাই পরী আমাকে ওসব বলেছিল। আজ তুমি না বললে তো আমি বুঝতেই পারতাম না যে এটা সোনার গাছ, কারণ আমি কখনো সোনা দেখিনি, তাই জানি না যে সোনা দেখতে কেমন হয়। এখন তো জেনেছো, এবার সোনার কলা গাছটা বিক্রি করে বাড়ি জমি কিনো, নয়তো কেউ দেখে ফেললে চুরি করে নিয়ে যাবে। হ্যাঁ দাদা, সেটাই করব। আর এখান থেকে তুমি একটা কলা পাতা নিয়ে যাও। এরপর টুনি কলা গাছ থেকে একটা কলা পাতা কেটে কবুতরকে দিয়ে দেয়। কবুতর কলা পাতা নিয়ে সেখান থেকে চলে যায়, আর পথের ধারে দাঁড়িয়ে কালুর জন্য অপেক্ষা করতে থাকে। কি ব্যাপার, কালু দাদা আজ এখনো আসছে না কেন? এটা কার চিঠি পড়ে আছে, খুলে দেখি তো। কবুতর, আমার একটা জরুরি কাজ আছে, তাই আমি তোকে ছেড়েই বাড়িতে চলে গেলাম। তুমি চলে গেছো, আমি আরো তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমিও তাহলে চলে যাই, বাজারে গিয়ে সোনার কলা পাতা বিক্রি করে আগে মেয়েটার জন্য মাছ কিনে নিয়ে যাব। এসব বলতে বলতে কবুতর বাজারের দিকে চলে যায়। আর স্বর্ণকারের দোকানে যেতেই কালুর সাথে দেখা হয়ে যায়। আরে কবুতর, তুই এই কলা পাতা কোথা থেকে নিয়ে আসলি? এরপর কবুতর কালুকে সব কথা খুলে বলে। কি, এই কলা পাতা কি সত্যি সোনার? ঈগল দাদা, পরীক্ষা করে দেখো তো। আচ্ছা ঠিক আছে, দেখছি। কবুতর কলা পাতা এনে ভালোই করেছে। এটা পরীক্ষা করলে ঈগলকে নিয়ে আর ওই পাখির বাড়িতে যেতে হবে না। আমি একাই যাব, আর একাই পুরো গাছটা নিয়ে আসব। এই কলা পাতা তো খাঁটি সোনা, এর দাম 10 লক্ষ টাকা। কবুতর, দামটা কি দিয়ে দিব? হ্যাঁ দাদা, দাও। আমি তাহলে এখন আসি কবুতর। বোকা পাখিরা, সোনা তো চেনেই না, তাই খেলনা নিয়ে সোনা দিয়ে দেয়। কবুতর একটা কলা পাতা বিক্রি করে 10 লক্ষ টাকা পেয়েছে, আর আমি এই খেলনাগুলো দিয়ে পুরো গাছটাই নিয়ে আসব, আর আমি হব এই বনের সব থেকে ধনী পাখি। এই ছানা, তোদের কলা গাছটা কোথায়? এখানেই তো দেখেছিলাম। আমাদের কলা গাছ মা বাজারে বিক্রি করতে নিয়ে গেছে। তুমি অনেক পচা আঙ্কেল, আমাকে কোনো খেলনা দাওনি। আমাদের বাড়ি থেকে চলে যাও বলছি। তোমার কাছে আর খেলনা নিতে চাইবো না। এ কি সর্বনাশ করলাম! আমি যদি তখনই খেলনা দিয়ে কলা গাছটা নিয়ে যেতাম, তাহলে পুরো সোনার কলা গাছটাই আমি পেতাম। বেশি লোভ করতে গিয়ে যে সব হারিয়ে ফেললাম আমি। এসব বলে কালু আফসোস করতে থাকে, আর সেখান থেকে চলে যায়। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন,
কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো অলস জীবন লা 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 লা। বোকা পাখিরা খাবারের জন্য নিজেদের ডানাকে কত কষ্ট দিচ্ছে, আর এদিকে আমি ডানাগুলোকে যত্নে রেখেছি। হা 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 হা। বড্ড ঘুম পেয়েছে, যাই একটু আমি ঘুমিয়ে নেই। বন্ধুরা, এতক্ষণ যাকে দেখলে সে হলো কালু কাক। কালু কাক খুবই অলস পাখি। সারাদিন কোনো কাজ না করে শুধু শুয়ে বসে থাকে, আর ক্ষুধা লাগলে অন্যের কাছে চেয়ে খায়। তেমনি একদিন ওহ বাবা, বড্ড খিদে লেগেছে। এক্ষুনি খাবার না খেলে আমি মনে হয় আর বাঁচবো না। কিন্তু খাবার তো ঘরে নেই, আমাকে যে কোনো একটা পাখিকে বোকা বানাতে হবে। এই বলে কালু কাক আশেপাশে তাকাতে থাকে। ঠিক তখনই তার চোখ যায় কিছুটা দূরে উড়তে থাকা কবুতর আর তোতার দিকে। এই তো পেয়েছি, এরা নিশ্চয়ই খাবার খুঁজতে যাচ্ছে, আমিও এদের সাথে যাব। এই যে কবুতর তোতা দাদা, এদিকে একটু আসবে? আমি বড্ড বিপদে পড়েছি, একটু শুনে যাও দাদারা, আমার কথা শুনে যাও। কবুতর দাদা, কালু কাক ডাকছে, চলো তো দেখে আসি কি বিপদে পড়েছে। তুই কি পাগল হয়ে গিয়েছিস? ওই কাক আজ তো একটা অলস, ওর কাছে গেলে আমাদেরকে অলসতার ফাঁদে ফেলবে, বুঝলি? দাদারা এসো না গো, এসো না, আমি যে বড্ড বিপদে পড়েছি। দাদা দেখো কিরকম অসহায় ভাবে ডাকছে, চলো দাদা ওর কাছে যাই। আমি যেতে পারবো না, ওই অলস কাককে আমি হাড়ে হাড়ে চিনি। তোর যদি এত মায়া লাগে তুই যা, আমি চললাম। এই কালু, এভাবে ডাকছিস কেন? কি বিপদে পড়েছিস? কালু তোতার প্রশ্নের উত্তর না দিয়ে তোতার পিঠে উঠে বসে। আরে আরে, কি করছিসটা কি? আমার পিঠে উঠলি কেন? এই নাম, নাম বলছি। নামার জন্য তো উঠিনি দাদা, তুমি যেখানে খাবার খুঁজতে যাবে আমাকেও সেখানে নিয়ে যাও, আমি ওখানে গিয়ে তোমার মতো খাবার খাবো। খাবার খাবি তা নিজের পাখায় উড়ে উড়ে যা, আমার পিঠে চেপে বসেছিস কেন? নাম, নাম বলছি। দাদা, নিজের পাখায় উঠতে আমার যে বড্ড অলস লাগে গো, তাই তো তোমার পিঠে উঠেছি। তাই বলি কি, আর বেশি কথা না বলে চলো, আমার যে বড্ড ক্ষুধা লেগেছে। ওরে অলসের ঘরের অলস, কবুতর দাদা ঠিকই বলেছিল, কেন যে কবুতরের কথা অমান্য করলাম। তোতা আর উপায় না পেয়ে কালু কাককে পিঠে নিয়ে খাবারের সন্ধানে উঠতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই একটা শস্যদানার খেতে তারা চলে আসে। অলস কাক, চলে এসেছি শস্যদানার খেতে, এবার তো আমার পিঠ থেকে নেমে আমাকে রেহাই দে। নো মানে না দাদা, আমাকে এতটা বোকা ভেবো না। আমি তোমার পিঠে করে এখানে এসেছি, তোমার পিঠে থেকেই খাবার খাবো, আবার তোমার পিঠে বসেই ঘরে ফিরবো। হায় হায় রে, এখন বজ্জাতের পাল্লায় পড়লাম রে। তোতা আর কোনো পথ না পেয়ে কালুকে পিঠে নিয়ে খাবার খায়। খাওয়া শেষ করে আবারও কালুকে পিঠে নিয়ে কালুর বাড়িতে চলে আসে। ধন্যবাদ তোতা দাদা, তোমার এই ঋণ আমি কোনোদিনও পরিশোধ করতে পারবো না। তোর ধন্যবাদ তোর কাছেই রাখ, বজ্জাত অলস কাক, তুই আমার দেখার জীবনেও পাবি না, যত সব। তোতা রেগে মেগে সেখান থেকে চলে যায়। আর এভাবে কালু কাক তার অলসতা চালিয়ে যেতে থাকে। ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম। কেউ আমার এই শেষ যাত্রায় একটু পানি দাও গো, আর পারছি না গো, মরে গেলাম গো, মরে গেলাম। কালু কাকের এমন আর্তনাদে পাশের ডালে বসে থাকা ময়ূরী শুনতে পায়, আর সাথে সাথে কালুর কাছে চলে আসে। কালু দাদা, তোমার কি হয়েছে? এমন করে আর্তনাদ করছো কেন? বোন রে বোন, আমি মনে হয় আর বাঁচবো না,
আমাকে একটু শেষ পানি খাওয়া। তোমার কিচ্ছু হবে না কালু দাদা, আমি এক্ষুনি তোমাকে নদী থেকে পানি এনে খাওয়াচ্ছি, তুমি একটু অপেক্ষা করো। যাক বাবা, অভিনয় কাজে লেগেছে। এবার ময়ূরী আমাকে পানি এনে খাওয়াবে আর আমার পিপাসা মিটে যাবে। আমি অলস হলেও আমার মাথায় ব্রেন মোটেও অলস নয়। দাদা, তোমার জন্য আমি পানি এনেছি, এই নাও খাও। শান্তি, এতক্ষণে আমার কলিজাটা ঠান্ডা হলো। এটা কি হলো? তুমি এত তাড়াতাড়ি সুস্থ হলে কি করে? আরে অসুস্থ হলেই না আমি সুস্থ হব? আমি তো সুস্থই ছিলাম, পানি খাওয়ার জন্য জাস্ট একটু অভিনয় করেছি আর তুই আমাকে পানি এনে খাওয়ালি। আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি আস্ত একটা অলস। কেন যে তোমাকে সাহায্য করতে এলাম, নিজের উপরই রাগ হচ্ছে আমার। চারটে সাপ। ময়ূরী রেগে সেখান থেকে চলে যায়। এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি কিছু ফল আর শস্যদানা নিয়ে কাকের বাড়ির সামন দিয়ে তার বাড়ির দিকে উঠতে থাকে। কালু কাক টুনিকে দেখে বলতে থাকে, আরে এ আমি কি দেখছি, টুনি এতগুলো খাবার নিয়ে যাচ্ছে। একে তো বোকা বানিয়ে খাবারগুলো নিতেই হবে। টুনি, আয় টুনি, জলদি করে শুনে যা তো। টুনি, তুমি অলস, তোমার কাছে আমি যাব না। তোর জন্য একটা দুঃসংবাদ আছে। তোর ভাই কাঁদতে কাঁদতে তোর বাসায় এসেছিল, তোকে না পেয়ে খবরটা আমাকে বলেছে। আমার ভাই এসেছিল, তাও আবার কাঁদতে কাঁদতে? কি বলেছে দাদা? ও তোমাকে কি বলেছে বলো, তাড়াতাড়ি বলো। তোর ভাই বলেছে তোর মায়ের নাকি একটা ডানা কেটে গিয়েছে, তোকে জলদি তোর মায়ের কাছে যেতে বলেছে। কি? আমার মায়ের ডানা কেটেছে? মা, আমার মা, আমি এক্ষুনি যাব। টুনি কাঁদতে কাঁদতে খাবারগুলো নিয়ে যেতে ধরে আর তখনই কালু টুনিকে বলে, এই টুনি, খাবারগুলো নিয়ে যাচ্ছিস কেন? না মানে আসলে বলছিলাম কি, খাবারগুলো নিয়ে গেলে তো তুই ভালো মতো উঠতে পারবি না, তাই বলছিলাম ওগুলো রেখেই যা। ঠিক আছে, এই রেখে গেলাম। ইয়াহু, টুনিকে আমি বোকা বানাতে পেরেছি। এখন আমি এই সব খাবার খাবো। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। এরপর টুনি ফিরে আসে কালু কাকের বাড়িতে আর বলতে থাকে, আরে কালু দাদা, আমি জানতাম তুমি অলস, এখন দেখে তুমি মিথ্যাবাদীও। আমার মায়ের কিছুই হয়নি। আর ভাইকেও জিজ্ঞেস করেছি, ভাই বলেছে ও তোমার কাছে আসেনি। দাও, আমার খাবারগুলো এবার আমাকে দিয়ে দাও দেখি। টুনি, তুই কিভাবে ভাবলি তোর খাবার আমি আস্ত রেখেছি? আরে বোকা, তোর খাবার তো আমি খেয়ে ফেলেছি। আমার এত কষ্ট করে সংগ্রহ করা খাবারগুলো তুমি এভাবে শেষ করে দিলে? অলসের ঘরের অলস, তোমার জীবনেও ভালো হবে না, এই বলে দিলাম। না, এভাবে এই কালু কাকের অলসতা আর মেনে নেওয়া যাচ্ছে না। এবার তো কিছু একটা করতেই হবে। বনের সবাইকে সাথে নিয়ে কালুকে একটা শাস্তি দিতেই হবে। টনি, এখানে আমাদের ডেকেছিস কেন? দিদি, কালু কাককে তার অলসতার শাস্তি দেওয়ার জন্য সবাইকে এখানে ডেকেছি। কালু কাকের অলসতা দিন দিন বেড়েই চলেছে। বলো তো ওকে কিভাবে শাস্তি দেয়া যায়? ওকে বিয়ে দিয়ে দিতে হবে। বিয়ের পর ওর বউ ওকে কাজের চাপ দিবে আর কাজের চাপে ওর অলসতা ছুটে পালাবে। এটা ভালো বুদ্ধি, কিন্তু পাত্রীটা পাবো কোথায়? আমার কাছে একটা পাত্রের সন্ধান আছে, পাশের বনের কমলা পিসির মেয়ে কণিকা। আরে বাহ, তাহলে তো হয়েই গেল। চলো চলো, ওকে নিয়ে পাত্রী দেখতে যাই। এই বলে বনের সবাই কালুর বাড়িতে চলে আসে আর কালুকে নিয়ে কণিকার বাড়ির দিকে উঠতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওরা কণিকার বাড়িতে উপস্থিত হয়। মাসিমা, পাত্রীকে নিয়ে আসুন। হ্যাঁ মা, নিয়ে আসছি। এই বলে কমলা কণিকার কাছে চলে আসে আর কণিকাকে কোলে নিয়ে সবার সামনে আসে। এই দেখে টিয়ে বলে ওঠে, একে মাসিমা, পাত্রীকে কোলে করে নিয়ে এলেন কেন? পাত্রীকে হাঁটতে পারে না নাকি?
না 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 না, কণিকা হাঁটতে পারে, কিন্তু অলস তো, তাই হাঁটে না। কি অলস? হ্যাঁ, অলস। এক অলসকে নিয়ে পারি না, তার উপর আবার আরেকটা অলস। না না, কালু দাদার বিয়ে ক্যান্সেল। দাদারা দিদিরা, কালু দাদাকে নিয়ে চলো। টনির কথা মতো সবাই কালুকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর বনের সব পাখি আবারও একজোট হয়। কালু দাদার তো বিয়ে দিতে পারলাম না, এবার কি করে ওর অলসতা দূর করব বলো তো? কালুকে অলস থেকে পরিশ্রমী বানানোর আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি দাদা, বলো বলো। শোন তবে। আরে বাহ, এ তো দারুণ বুদ্ধি। চলো সবাই ঈগল দাদার বাড়িতে যাই। এই বলে সবাই কবুতরের বুদ্ধি মতো ঈগলের বাড়িতে চলে আসে। আরে তোমরা সবাই আমার বাড়িতে, তা কি মনে করে? ঈগল দাদা, তোমার সাহায্য আমাদের দরকার, তাই এসেছি আমরা। সাহায্য দরকার? কি রকম সাহায্য, খুলে বল তো শুনি। এরপর কবুতর ঈগলকে কালুর ব্যাপারে সব কথা খুলে বলে। সব শুনে ঈগল বলে, এই ব্যাপার, ঠিক আছে, আমি আজকেই তোদের বুদ্ধি মতো কালুকে অলস থেকে পরিশ্রমী বানিয়ে দিব। তোরা চল আমাকে নিয়ে, চল কালুর কাছে চল। চলো দাদা। ঈগল দাদা, ওই যে ওটা কালুর বাড়ি। কালু ওখানেই আছে, তুমি যাও। আহা, একটা শিকার পেয়ে গেলাম। অনেক দিন থেকে পাখির মাংস খাই না। কালু, আজ তোকে আমি মজা করে খাবো। ঈগল দাদা, তুমি আমাকে খেতে পারবে না। আমি এক্ষুনি উড়ে পালাবো এখান থেকে। এই বলে কালু কাক ওড়ার চেষ্টা করে, কিন্তু সে উঠতে পারে না। এ কি, আমি উঠতে পারছি না কেন? কিভাবে যে ওরে? বোকা অলস কাক, তুই অলসতার কারণে উঠতেই ভুলে গিয়েছিস। তোকে তো আজ কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। না না, আমার ক্ষতি করো না, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। টনি কবুতর বিউটি টিয়ে, বাঁচা আমাকে ঈগলের হাত থেকে, বাঁচা। কেউ আসবে না, আজ তো তুই শেষ। না না, আমাকে খেও না, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। কালু কাকের চিৎকার শুনে টুনিরা সবাই সেখানে চলে আসে। ঈগল সবাইকে দেখে তাদের বুদ্ধিমতো অভিনয় করে বলতে থাকে, ওরে মারে, সবাই আসছে, আগে পালাই, তারপর খাবার খাবো। এরপর ঈগল সেখান থেকে পালিয়ে যায়। কালু সবাইকে বলতে থাকে, টুনি, তোমাকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই সময় মতো না আসলে ওই ঈগল আমাকে খেয়ে ফেলতো। দাদা, আমরা তোমাকে আজ বাঁচিয়েছি, কিন্তু ভবিষ্যতে আবারও এমন হলে আমরা তোমাকে নাও বাঁচাতে পারি। না রে বোন, ভবিষ্যতে আর এমন হবে না। অলসতার কারণে আমি উঠতে ভুলে গিয়েছি। আমি আজ বুঝতে পেরেছি অলসতা ভালো নয়। অলসতা না করে আমি যদি পরিশ্রম করতাম, তাহলে ঈগলের হাত থেকে পালিয়ে যেতে পারতাম। আমি আর কখনো অলসতা করব না। আজ থেকে তোমাদের মতো পরিশ্রম করব।